বাবা, আমরা বাড়ি যাব না? চুপ করে বসে থাকে নবীন। বুঝতে পারে না কি বলা উচিত অপুকে। অন্ধকার স্টেশনে চুপচাপ 3 ছেলেকে নিয়ে বসে আছে সে। 4 জনই ভয়ঙ্কর ভিজে গেছে। অপু বাবার গা ঘেঁষে বসে আছে। ঠান্ডা হাওয়া দিলে কেঁপে কেঁপে উঠছে যেন। ট্রেন কখন আসবে কেউ বলতে পারছে না। এইখানে বেশিরভাগ ট্রেনই দাঁড়ানোর প্রয়োজন বোধ করে না। বাকুলিয়া স্টেশনটা মূলত পরিত্যক্ত হয়েই পড়ে থাকে দিনের পর দিন। একটু বেশি জোরে ঝড় উঠলে টিনের চালটাও হয়তো উড়ে যেতে পারে, এমনই অবহেলায় পড়ে আছে সে। সামনে দিয়ে দুটো ট্রেন চলে গেল। দাঁড়ানো তো দূরের কথা, জানলা দিয়ে কেউ যেন ওদের দিকে তাকায়ও নি। চূড়ান্ত অবজ্ঞায় পড়ে থাকে ওরা। টিকিট নেই। নবীন পকেট থেকে টাকার থলে বের করে দেখে যে ভিজে গিয়ে সেগুলো কেমন যেন দলা পাকিয়ে গেছে। বুকটা কেমন ধক করে উঠল। না, এখন এই নিয়ে ভাবতে পারছে না। বাড়িঘরদোর লাটে তুলে চলে এসেছে ওরা। বড় ছেলে বাবার সঙ্গে কথা বলছে না রাগের মাথায়। মেজো একটা থামের গায়ে হেলান দিয়ে চোখ বুজে ফেলেছে। অপুটাই যার নির্বোধের মতো ওর কাছে এসে বসে আছে। ও বোধহয় এখনো বোঝেনি যে এখানে আর ফেরা হবে না, যে ওর বাবা ব্যর্থ হয়ে গেছে, যে ওর মা আর নেই। ভয়ঙ্কর ঝড় উঠেছে একটা। গোটা স্টেশন যেন থরথর করে কাঁপছে। অপু ভয় বাবাকে চাপটে ধরেছে। মায়ের কাঁথাটা ভিজে গেছে, কিন্তু সেটাই গায়ে জড়িয়ে রাখা হয়েছে অপুকে। নবীনের মনের মধ্যে ঠিক কি চলছে বোঝানো মুশকিল। অপুটা তাকিয়ে আছে ওর দিকে হাঁ করে। ওর চাহনিতে যে নবীনের অস্বস্তি হচ্ছে। কিভাবে বলে সে বাচ্চাটাকে? ওরই বা কি দোষ? বরং নবীন কিচ্ছু করেনি, চুপ করে মেনে নিয়েছে সবকিছু, সবটা। বড়টা কথাই বলছে না তখন থেকে। মেজোটাও নবীনের থেকে দাদার কথা বেশি শোনে। কলকাতায় গিয়ে কি করবে, কোথায় থাকবে কিছুই জানে না। খালি শ্যামবাজারে রক্তিম বাবুর দোকানে গিয়ে কথা বলতে হবে। তিনি নাকি ব্যবস্থা করে দেবেন। অপুর স্যারের সঙ্গে চেনাশোনা আছে নাকি তার। তাকে বলে কয়ে যদি কিছু একটা হয়ে যায়। একটা মাথা গোঁজার জায়গা, একটা কাজ, যা ইচ্ছে কিছু একটা হলেই চলবে। এইটুকুই শুধুমাত্র যে আশা ভরসা। শোক পালন করার সুযোগটুকু পর্যন্ত যেন ওর ধাতে নেই। আকাশের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজেও। ভগবান? ক্লান্তিতে চোখ বুঝে আসে নবীনের। পায়ের দাগগুলো যেন আর চুলকাচ্ছে না। ট্রেনে বাথরুমের পাশে বসে বসে ঘুমিয়ে পড়েছিল অপু। ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠছিল। 1-2বার অস্ফুটভাবে মা বলে উঠল। নবীন বুঝতে পারেনি। ট্রেনের ঝাঁকুনিতে কেমন যেন একটা মাথা ঘুরছে নবীনের। খুব সন্তপূর্ণে অপুর মাথাটা অনির কোলে নিয়ে দরজার সামনে গিয়ে বসল। ভেতরে কোথাও একটা কোণে নবীন চাইছে ঝাঁপ দিয়ে দিতে। ওই প্রচণ্ড ঠান্ডা হাওয়াটা যেন ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে ওর সবকিছুকে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। উবু হয়ে বসে পড়ল দরজার মুখেই। দরজার হাতলটায় ভর দিয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে বুঝল পারবে না। মুহূর্তের মধ্যে ঘাম জমতে শুরু করলো কপালে, বুকে। একটা অদ্ভুত জ্বালা করে উঠল পেটের উপরের দিকে। বমি করতে চেয়েও যেন পারল না, পারছে না। কোনো রকমে উঠতে গিয়ে দেখে অনি কেমন অদ্ভুত একটা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। শান্তভাবে দরজা থেকে সরে এসে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করল নবীন। ভয়ঙ্কর নোংরা মেঝেটা, দুর্গন্ধে হয়তো কেউ টিকতে পারত না। কিন্তু নবীন বাথরুমের দরজায় হেলান দিয়ে কিছুক্ষণ হাঁপালো। মুহূর্তের মধ্যে পেট উপরে বমি বেরিয়ে এলো ওর মুখ দিয়ে। ভীষণ একটা যন্ত্রণা ছড়িয়ে গেছে বুক পেট জুড়ে। ব্যথায় কোকিয়ে উঠল নবীন। বমিটা যেন ওর ভেতরগুলোকে পুড়িয়ে দিচ্ছে কেমন একটা করে। হাঁপাচ্ছে। বমি করতে করতে ওই বাথরুমের মাটিতেই বসে পড়ল নবীন। চোখ বুঝে আসছে,
কতক্ষণ ওইভাবে পড়েছিল ও জানে না। কোনো রকমে ধরে ধরে উঠে হাত মুখ পা ধুয়ে ঘাড়ে মাথায় জল দিয়ে বেরিয়ে এলো। কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন। অনিকে দেখতে পাচ্ছে না নবীন। মেজোর কাছে ঘুমোচ্ছে অপু। ছেলের পাশে বসতেই অনি ট্রেনে উঠে পড়ল আবার। হাতে একটা ছোট্ট প্লাস্টিকের গ্লাসে জল বাবার দিকে এগিয়ে দিল। নবীন একবার ওর দিকে তাকালো। অনির মুখে যেন কোনো অনুভূতির কোনো ছাপ দেখতে পাচ্ছে না। ভাবলে সেই মুখ এগিয়ে দিল গ্লাসটা। নবীন নিয়ে কিছুটা খেয়ে ফিরিয়ে দিতে যাচ্ছে। অনি জাস্ট বলল, পুরোটা খাও। জলটা খেয়ে নিল নবীন। কিছুটা যেন আরাম হলো বুকে। হেলান দিতেই শরীরটা একেবারে ছেড়ে দিল। বমি করে ভীষণ ক্লান্ত লাগছে এখন। ঘুমে চোখ জুড়িয়ে এলো নবীনের। শিয়ালদায় পৌঁছেই প্রচণ্ড শোরগোলের মধ্যে ঘুম ভাঙল নবীনের। চমকে উঠে বসতেই দেখল ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে। অনি অপুকে নিয়ে নামছে। অমল পটলা দুটো হাতে নিয়ে নামতে গেল। একটু ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছিল। সামলে নিতেই অনি একটা ওর হাত থেকে নিয়ে নেমে গেল। নবীন আস্তে আস্তে ছেলের পেছন পেছন নামলো ট্রেন থেকে। নামতেই শোরগোলটা আরো জোরালো হয়ে গেল। দু তিনটে এলোপাথারি চোর চোর পালাচ্ছে পালাচ্ছে শুনে একটা ঘাবড়ে গিয়েছিল নবীন। কিছু বোঝার আগেই একজন এসে ভীষণ জোরে একটা ধাক্কা দিল। মুখ থুবড়ে পড়ল নবীন। প্ল্যাটফর্মের শক্ত মাটিতে কপালটা গিয়ে ঠুকল। লোকটা দৌড়তে গিয়ে নবীনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। এই লেগেছে 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 দাদা। দু তিনজন নবীনকে ধরতে এলো। ওইদিকে আরো বেশ কয়েকজন ছুটল ওই লোকটাকে ধরতে। তাদের মধ্যে নবীন দেখল অনিও আছে। এই অনি অনি! নবীন ডাকতেই অনি ঘুরে তাকিয়ে একটা হাত তুলে আবার এগিয়ে গেল। কিছুক্ষণ পর লোকটাকে মারতে মারতে নিয়ে এলো সবাই। লোকটার অবস্থা থেকে কিছুটা মায়াই হলো নবীনের। ঠোঁট ফেটে গেছে, কপালের বাঁ দিকে কালছিটে পড়ে গেছে, ভয়ঙ্কর হাঁপাচ্ছে। যা বোঝা গেল লোকটা কোনো একজনের মানি ব্যাগ মেরে দিয়ে পালানোর চেষ্টা করছিল। কিন্তু পালাতে গিয়ে অনিদের সঙ্গে ধাক্কা খেয়ে বেশ লেগেছে পায়ে। সুতরাং শেষ রক্ষা আর হয়নি। নবীন সমস্ত কিছু দেখে কেমন যেন একটা ঘাবড়ে গেছে। অনি এবার এসে বাবাকে জিজ্ঞেস করল, ঠিক আছো? হ্যাঁ। নিজের ক্ষীণ স্বরে একটু নিজেই অবাক হয়ে গেল নবীন। তিনজনে মিলে এবার এগোলো বাইরের দিকে। অপু বড় বড় চোখ নিয়ে চারপাশটা দেখছে। শক্ত করে হাতটা ধরে আছে বর্দা। বাইরে বেরিয়েই শহরটা দেখেই যেন আরো অবাক হয়ে গেল। এত বড় বড় গাড়ি, বাস, সারি সারি দোকান, নিজেকে যেন আরো ছোট মনে হচ্ছিল অপুর। দাদা, এইটা কি? একটা দোকানে বেশ কয়েকটা বয়ামে লাল, সবুজ, হলুদ নানা রঙের অনেক কিছু ভরা আছে। সেই দেখে বেশ লোভ লেগেছে অপুর। হলুদ প্লাস্টিকের মোড়া কি সব! লোকে প্লাস্টিক খুলেই মুখে পুরে দিচ্ছে। বাচ্চা ছেলের মনে হয়েছে এই জিনিসটাই আসল। কিন্তু দাদা কোনো উত্তর দিচ্ছে না। দাদার গতির সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে পারছে না অপু। এক প্রকার উড়ে উড়েই কোন রকমে পেছন পেছন যাচ্ছে। মুখের ওপরও একটা বাস অনেকটা ধোঁয়া ছেড়ে চলে গেল। কাশতে কাশতে কোনো রকমে বড় রাস্তায় এসে অপু দেখল চারপাশে খালি বড় বড় গাড়ি। পিচ ঢালা রাস্তাটা ছেঁড়া চটির মধ্যে দিয়ে কেমন যেন পায়ের তলায় ফুটছে।